সুযোগ এসেছে। বাংলাদেশ থেকে 725 জন সেনা সদস্য নেবে কাতার। দর্শক, আমি আপনাদেরকে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানেই যাচ্ছেন বাজিমাত করতেছেন এবং খালি হাতে কিন্তু কোথা থেকে ফিরে আসছেন না। এটা দেখেন তারই একটা বহিঃপ্রকাশ। 725 জন সেনা সদস্য যাবে কাতারে। কাতার আগে থেকেই বাংলাদেশের সেনা সদস্য আছে। আমি জানি না মানে তাদের সংখ্যাটা কত, কিন্তু সেই সংখ্যাটা যে বাড়ছে সেই কারণেই নতুন ঘোষণা, এবং বলা হচ্ছে আগামী 2 মাসের মধ্যে তাদের নেওয়া শুরু হবে। শীঘ্র বাংলাদেশে নির্বাচন হবে না, ডিসেম্বরে নির্বাচন যে আলাপ, সেই নির্বাচন হবে না। ডক্টর ইউনূসই ক্ষমতায় টিকে যাচ্ছেন। অবশেষে বিএনপির সঠিক উপলব্ধি। দর্শক, বিএনপির ফজু পাগলাকে তো আমরা ধোলাই দিই, মাঝে মাঝে দিব, কিন্তু তার একটা উপলব্ধি আমি পত্রিকায় পড়লাম, আমার কাছে মনে হয়েছে তার উপলব্ধি শতভাগ সঠিক। রাজনীতির মাঠ আর ফুটবল খেলার মধ্যে খুব একটা ডিফারেন্স দেখি না ভাইজান। দেখেন, একটা ফুটবল খেলায় একটা বল নিয়ে বিভিন্ন দলের মানে 2 দলের 22 জন একবার ওইখানে যাচ্ছে, একবার এখানে যাচ্ছে, একবার ওইখানে যাচ্ছে। আমাদের রাজনীতি অবস্থা অলরেডি এরকমই। এই মানে নির্বাচনের ফুটবল একবার বিএনপির মাঠে, ফুটবল একবার এনসিপির মাঠে, ফুটবল একবার জামাত ইসলামের মাঠে, ফুটবল একবার জনগণের মাঠে। সবাই এখন যার যার পায়ে ফুটবলটা রাখতে চাচ্ছে, মানে সবাই শক্তি প্রদর্শন করতে যাচ্ছে। আমরাই সেরা, আমরাই এবার আসবো, আমরাই সরকার গঠন করব। এই জিনিসটা রাজনীতিতে সারা জীবনই আমরা দেখে আসছি। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। দেশ থেকে 725 জন সেনা সদস্য নেবে কাতার। দর্শক, আমি আপনাদেরকে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানেই যাচ্ছেন বাজিমাত করতেছেন এবং খালি হাতে কিন্তু কোথা থেকে ফিরে আসছেন না। এটা দেখেন তারই একটা বহিঃপ্রকাশ। 725 জন সেনা সদস্য যাবে কাতারে। কাতার আগে থেকেই বাংলাদেশের সেনা সদস্য আছে। আমি জানি না মানে তাদের সংখ্যাটা কত, কিন্তু সেই সংখ্যাটা যে বাড়ছে সেই কারণেই নতুন ঘোষণা, এবং বলা হচ্ছে আগামী 2 মাসের মধ্যে তাদের নেওয়া শুরু হবে। দেশটিতে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের লক্ষ্যে এই সেনা সদস্যদের নেওয়া হবে। তাহলে দর্শক, বুঝতে পারছেন ডক্টর ইউনূস যেখানেই যাচ্ছেন সেখানেই বাজিমাত করছেন এবং চমক দেখাচ্ছেন। আমি এর আগেই বলেছিলাম যে এবার কাতারের বাজিমাত করবেন বা কাতার মাতাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘটনাটা ছোট হতে পারে, বলতে পারেন যে 725 জন কি এমন, এটার একটা বিশাল গুরুত্ব আছে। তার মানে কাতার মিডল ইস্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ। এই দেশে নানা রকম সব যত সালিশ মীমাংসা, অর্থাৎ গুরুত্বটা অনেক বেশি। কাতারে আল জাজিরা আপনারা জানেন যে খুবই জনপ্রিয়। কাতারে অনেকগুলো মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে বৈঠক হয়। সেই দেশটাতে 725 জন অর্থাৎ সেনা সদস্যরা সংখ্যা বাড়ছে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করবে। এই পরিস্থিতিটা মানে এই যে তৈরি হলো, ফলে অন্যান্য মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো আগ্রহী হবে এবং যত বেশি সেনা সদস্য নেবে, সেনা সদস্যরা তাদের দেশে টাকা পাঠাবে। এটাও আমাদের একটা রেমিটেন্স যেমন একটা যোগ হবে। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের সেনাবাহিনী আন্তর্জাতিক পরিসরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের উপর নির্ভর করা যায়। আর নির্ভর করা যায় বলেই তাদেরকে সমীহ করা হচ্ছে, তাদের উপর নির্ভর করছে, এবং কাতার সেই আগ্রহটার প্রতিফলন ঘটালো। ফলে অন্যান্য দেশেও উদ্বুদ্ধ হবে। এটাই হচ্ছে আমার মানে সংক্ষিপ্ত মূল্যায়ন। বিস্তারিত জানলে মানে বর্তমানে কতজন দায়িত্ব পালন করে, কোন কোন ক্ষেত্রে দায়িত্ব পালন করে, আর নতুন যারা আসবেন তারা কোথায় দায়িত্ব পালন করবেন সেটা নিশ্চয়ই জানা দেবে। যাক, কাতারের রাজধানী দোহায় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে এই তথ্য জানিয়েছেন। আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে দোহা সফর করছেন। প্রেস সচিব বলছেন, কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনা সদস্যরা কর্মরত। একইভাবে কাতারও বাংলাদেশ থেকে নিয়মিতভাবে সেনা সদস্য নিতে চায়। রাইট, আমি ভুলে গেছিলাম, কুয়েতেও কিন্তু আছে, এখন কাতারও নিতে চায়। কাতারে কি এর আগে মানে দায়িত্ব পালন করছে কিনা, আমার সম্মত মনে হয় যে কুয়েত এবং কাতার 2 দেশেই আছে সেই অনেক আগে থেকে। প্রতি 3 বছর পর 725 জন করে সেনা সদস্য নেওয়া হবে, প্রতি 3 বছর পর। তবে এই সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। দেখেন কেন বাড়বে মানে বাংলাদেশের এই সেনা সদস্যরা মধ্যপ্রাচ্য বলেন যেখানেই বলেন, তারা যাচ্ছে তাদের নিয়মিত ধর্ম পালন, তারপরে একটা আত্মিক সম্পর্ক আছে, ধর্মীয় আত্মিক সম্পর্ক, এবং আমাদের সেনা সদস্যরা যে পরিমাণ সুশৃঙ্খল, যেভাবে তারা কমান্ডকে ফলো করে, ফলে খুব দ্রুতই তারা কিন্তু আকৃষ্ট হয়। এবং কুয়েত কাতারের অনেক অবকাঠামো, সেগুলোর পাহারা দেওয়া, নিরাপত্তা বিধান করা, সেগুলোতে বাংলাদেশের সেনাবাহিনী যুক্ত আছে। ফলে এটা একটা নতুন একটা চমক হলো বা নতুন একটা প্রেরণা হলো যে বাংলাদেশের সেনা সদস্য আরো যাচ্ছে কাতারে। শীঘ্র বাংলাদেশে নির্বাচন হবে না, ডিসেম্বরে নির্বাচন যে আলাপ, সেই নির্বাচন হবে না। ডক্টর ইউনূসই ক্ষমতায় টিকে যাচ্ছেন। অবশেষে বিএনপির সঠিক উপলব্ধি। দর্শক, বিএনপির ফজু পাগলাকে তো আমরা ধোলাই দিই, মাঝে মাঝে দিব, কিন্তু তার একটা উপলব্ধি আমি পত্রিকায় পড়লাম, আমার কাছে মনে হয়েছে তার উপলব্ধি শতভাগ সঠিক। হ্যাঁ, এই ফজু পাগলার যেরকম উপলব্ধি হয়েছে, বিএনপির সব নেতাকর্মীদের এরকম উপলব্ধি হোক, তারপরে এটা বিশ্বাস করে আপনারা কিভাবে টিকে থাকবেন সেই চিন্তা করেন। দর্শক, চমৎকার উপলব্ধিটা ফজু পাগলা নেগেটিভলি বলেছেন, কিন্তু তার উপলব্ধি সঠিক। আমি মনে করি এটাই বাস্তবতা। তবে তার শব্দ চয়নে আমার একটু আপত্তি আছে, কিন্তু মৌলিকভাবে জনগণ চায়, এটা জনগণের চাওয়া। সেটা এমনভাবে ফজু পাগলা বলেছেন ডক্টর ইউনূসকে ব্লেম করে বা সরকারকে ব্লেম করে, ঘটনা সত্য এবং এটাই হবে। যেভাবেই বাজে শব্দ চয়নে বলুক না কেন, আসলে ঘটনা সেদিকেই যাবে।
অতএব এটা মেনে নেওয়ার মধ্যেই সার্থকতা। এটা মেনে নিতে পারলে বিএনপি টিকবে, নাহলে বিএনপি থাকবে না। ফজলুর রহমান বলেছেন, আমি সবসময় কইছি এরা ইলেকশন চায় না, ঢং করতেছে। হ্যাঁ, দেখেন, ইলেকশন বলতে এই ডিসেম্বর ইলেকশন তো 5 বছর পর হতে পারে, এটা নিয়ে কিন্তু কথা হচ্ছে না। মানে এই মুহূর্তে এই একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে নির্বাচনের পরিবেশ নেই, বা বিএনপি কারচুপির বন্দোবস্ত করছে, এর মধ্যে এই নির্বাচনের কথা বলছে। তো এই কারচুপি নির্বাচন বা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে লাশ পড়ার সম্ভাবনার যে নির্বাচন, সেই নির্বাচন আসলে এই সরকার চায় না। তার কথা কিন্তু বলে, যেমন মাহফুজ বলেছে যে নির্বাচন হবে, বা আরো অনেক কথাবার্তা শুনি, এগুলো আসলে ঢং, আসলেই ঢং। নির্বাচনের কোনো পরিবেশ নাই, নির্বাচন ডিসেম্বরে হবে না। এবং এখানে কন্ডিশনের কথা বলেছে যে ঐকমত হলে, এখানে কোন কোন সিস্টেমে কিভাবে নির্বাচন হবে না, নির্বাচন বিলম্ব হবে, নির্বাচন পেছাবে, ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবেন, সংস্কার করবেন, বাংলাদেশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া বানিয়ে দিবেন। সেই প্রসেসটা ফজলুর রহমানের বক্তব্যে সুন্দরভাবে উঠে এসেছে। আমি তার শব্দচয়নের সাথে দ্বিমত করে তার এই যে প্রক্রিয়া, এর সাথে আমি একমত। আমি যেটা 6 মাস আগে কইছি, এটা ফলতাছে কিনা, আমি সবসময় কইছি এরা ইলেকশন চায় না, ঢং ডাং করতেছে, পাওয়ারটা একটু খাটাই লই। হ্যাঁ, আর এটাও একটা ল অফ নেচার, হিউম্যান নেচার। যারা ক্ষমতা আসে, খুব দ্রুত ক্ষমতা ছেড়ে, গণঅভ্যুত্থানের ভিত্তিতে ক্ষমতা এসেছে, আর এরা বিএনপিকে কারচুপি করার সুযোগ দিয়ে ক্ষমতা ছেড়ে দিবে। তারপরে বিএনপি ডক্টর ইউনূস বা সরকারের বিরুদ্ধে যে ক্ষোভ, ক্ষমতা এসে এদেরকে জেলে ঢুকাবে। আওয়ামী লীগ তো ঘোষণাই দিয়েছে যে সবাইকে জেলে ঢুকাবে, আর বিএনপি আওয়ামী লীগ যেহেতু এখন ঐক্য, আবার আওয়ামী লীগ জেলে ঢুকালে সেটা ভারতের সহায়তায় ঢুকাবে, আর ভারতের ভরসা এখন বিএনপি। তাহলে যারা ক্ষমতায়, তারা এমনি ক্ষমতা বিএনপির কাছে দিয়ে চলে যাবে, এত সহজ নয়। অতএব এটাও মিলে যাচ্ছে যে ক্ষমতা একটু খাটাই লই, ক্ষমতা সহজে কেউ ছাড়তে চায় না। আর ক্ষমতা লেজিটিমেসি থাকলে সে কেন ছাড়বে ক্ষমতা? তো যেমন যদি বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি জামাত ক্ষমতা আসে, জামাত শপথ নেওয়ার আগেই বিএনপি বলবে যে ক্ষমতা ছেড়ে দিই, জামাত কি ক্ষমতা ছেড়ে দিবে না, ক্ষমতা খাটাইবে। এই ফজলুর রহমানের ভাষায় বলে, এটা ল অফ নেচার। কথাটা বুঝেন না? দেখেন, সুন্দরভাবে বলছে, এটাই হবে। দেখেন না, পৌষ মাসে এবার শীত বেশি পড়ছে, পৌষ মাসে ইলেকশন দেওয়া যাইতো না, আগামী ডিসেম্বর মাসে দেবো। আচ্ছা, ডিসেম্বর মাসে দেখতেছি ওই যে এক মহিলা আছে, দেখেন কিভাবে কটাক্ষ করে, ছোট করে। যে বিএনপি এই সরকারের উপদেষ্টাদেরকে এইভাবে থ্রেট দেয়, সেই বিএনপিকে কারচুপি করে ক্ষমতা দিয়ে চলে যাবে এই সরকার, এটা ভাবার তো কোনো কারণ নাই। কি বলছে দেখেন, ওই যে এক মহিলা আছে আমাদের দেশেই বাড়ি হবিগঞ্জ, ওই যে রেজওয়ানা হাসান উপদেষ্টা, তারা দিয়ে আবার মিষ্টি কইরা কওয়ায়, স্যার তো কইছে ইলেকশনটা দিয়ে দেবো, তবে একটু 6 মাস পিছাইতেও পারে। হ্যাঁ, ওইরকম 6 মাস পেছাবে, আবার ঐকমত, নানান কারণে 6 মাস পেছাবে, বৃষ্টি, অতিবৃষ্টি, অতিশীত, নানান কারণে শীঘ্র নির্বাচন হবে না, ডিসেম্বরে হবে না, এবং আমি বিশ্বাস করি 2026 সালেও নির্বাচন হবে না। অতএব এই নির্বাচনের চিন্তা আপাতত বাদ দেন। ফজলুর রহমান যেটা উপলব্ধি করেছেন এটা ঠিক, এটা বাদ দেন ভাই, নির্বাচন হবে না, দেরি আছে, অনেক দেরিতে এমন নির্বাচন হবে যে নির্বাচনটা হবে শতভাগ ফ্রি, ফেয়ার, ক্রেডিবল। আপনাদের যে কারচুপি চেষ্টা নির্বাচন, মনোনয়ন বাণিজ্য নির্বাচন, এইসব ফাজলামি চলবে না, নানানভাবে যেভাবে ওটা পিছানো হবে। তার মধ্যে যে শব্দগুলো বলেছেন, বৃষ্টি, শীত, যে পরিস্থিতি দেবো একটু পিছাই, এগুলো হবে। তিনি আরো বলেন, 10 দিন আগে আমার ওয়াইফকে রাত 2টার দিকে তারেক রহমান ফোন দিয়েছে নিজে। এই যে তারেক রহমান যে কতটা দেউলিয়া হয়েছে, তারেক রহমান যে একদম ভারত এবং আওয়ামী লীগের ফাঁদে পড়েছে, তার প্রমাণ হচ্ছে ফজলুর রহমানের ওয়াইফকে ফোন দেয় রাত 2টায়। তার মানে বিএনপি তারেকের চরিত্র কি, এটা ফজলুর রহমানের দিকে তাকালে বোঝা যায় যে বিএনপি কতটা ভারতপন্থী হয়ে গেছে। যাক, এটা তো আমরা জানতাম যে এত গুরুত্ব দেয়। আমরা অনেকে ভাবতাম যে ফজলুর রহমান পোস্ট যেহেতু একটা আছে, দুধবাদ পোস্ট, বক করেন, কিন্তু না, আমরা এখন কি দেখছি যে তারেক রহমান রাত 2টায় ফোন দেয়। মানে তারেক রহমান চরিত্র ফজলুর রহমানের চরিত্র প্রায় একই রকমের। উনি কিন্তু ডাইরেক্ট আমাকে ফোন দেয় না, ফজলু ভাইয়ের মেজাজটা ঠিক আছে কিনা বুঝালই আগে। তোর মেজাজ তারেক রহমান গুনে, জনগণ তোর মেজাজের কপালে লাথি মারে, তোর মেজাজ আমরা গুনি না। তুই তো বাটপারের বাচ্চা, বাটপার, তুই শাহবাগী, তুই বাকশালী, তুই আওয়ামী লীগ, তুই ছাত্রলীগ। অতএব তোর মতো মুক্তিযোদ্ধাকে আমরা লাথি মারি, ওগুলো ঝাড়ু মারি আমরা। তুই ইসলাম বিরোধী, তুই তাবলিগ জামাত নিয়ে কটাক্ষ করছিস, তুই ওয়াজ মাহফিল নিয়ে কটাক্ষ করেছিস। তারেক রহমানের মতো ব্যর্থ নেতা, যিনি 5 আগস্টের পর দেশে আসতে ভয় পান, সে ফজলুর রহমানের মতো বাটপারের মেজাজ কাউন্ট করে, আমরা করি না। কেন আমি বলে ফেলি, এটা ঠিক আছে না লিডার, সে তারেক রহমান বলছে 6 মাস আগে ফজলু ভাই যে কথাগুলো বলছে, সেটা আমার দলকে অনেক বেশি উজ্জীবিত করে রাখছে, সেভ করে রাখছে। ফজলু ভাইয়ের একার কথাই, মানে বিএনপি এখনই ফজলু পাগলার মতো, টোটাল বিএনপি এখন ফজলু পাগলা হয়ে গিয়েছে। এই বিএনপির ধ্বংস যে অনিবার্য, বোঝার জন্য এটা যথেষ্ট। ফজলুর রহমান একসময় আরো বলেন, আমি নেতা, আমার কথাটা যদি 2 নম্বর হয় তাহলে মানুষের কথা কি হবে? ওনার নাম তো ইউনূস সাহেব, বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষদের একজন, ওনার কথার এদিক সেদিক হইব কেন? আচ্ছা, দেখতেছি বুঝালোই, এগুলো কারা কয়? আমি কইলাম না, গরুর বাজারের লোকগুলো কয়, সহাল বিহাল কথা কয়, গরুরা খুব ভালো ইত্যাদি। আপনাদের মতো গরুকে নিয়ন্ত্রণ করতে হলে ওই সকাল বিকাল কথা বলতে হবে, কারণ আপনার তো ধান্দাবাজ, এত সহজ না আপনাদের নিয়ন্ত্রণ করা। ডোনাল্ড ট্রাম্পও পারবে না বাংলাদেশের প্রেসিডেন্ট বানিয়ে দেবে তাকে, এটা খুব টাফ। আমার তো ইউনূস সাহেব ঘটক বানাইতে চাই না। উনি যে বলবে ডিসেম্বর ইলেকশন হবে, এই হলো নির্বাচন কমিশন, এভাবে ইলেকশন হবে, উনি আগের দিন কইলো, পরের দিন ওনার মন্ত্রী উপদেষ্টা কয়, স্যার তো কইছি 6 মাস পর্যন্ত, ইত্যাদি। দেখেন এখানে এই যে কথাগুলো, মানে এমন ভাবে কথা বলছে যে বাংলাদেশে কোনো সমস্যা নেই, হাসিনা সব ঠিকঠাক রেখে গেছে, এই ফজলুর মা আর শেখ মুজিব তো ফজলুর বাপ, এরা সব ঠিক করেছে, শেখ মুজিব তো এই ফজলুর একেবারে আব্বা, সব ঠিক আছে, অতএব নির্বাচন দিলেই হবে, কোনো সংস্কার দরকার নাই, নির্বাচনের পরিবেশ হাসিনা রেখে গিয়েছে, এটাই বিশ্বাস করেন, কথা বলতে এটাই। এখন ডক্টর ইউনূস শুধু ক্ষমতা থাকার খাইশ থেকে নির্বাচন দেয় না। যাই হোক দর্শক, মূল কথা এটাই যে আসলে শীঘ্র নির্বাচন হবে না, ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবে 3-4 বছর। এখন কিভাবে কি থাকবে, কিভাবে নির্বাচন 6 মাস এবার পেছাবে, ফজলুর রহমান যে রোডম্যাপ দিয়েছেন, আমি এটাকে সঠিক মনে করি।
আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের জন্য বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি তরুণদের যে রাজনৈতিক দল এনসিপি তারা আগামী 15 দিন সময় বেঁধে দিয়েছে সরকারকে। ইভেন এটা নিয়ে গতকালকে তারা রাজপথে নেমেছে, মিছিল করেছে। আর সারা বাংলাদেশ জুড়ে তারা একটা জনমত তৈরির চেষ্টা চালাচ্ছে যেন আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা যায়। তো আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে প্রধান উপদেষ্টার একটা বক্তব্য কিন্তু খুবই ক্লিয়ার ছিল যে অন্তর্বর্তী সরকার তারা আসলে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ বিষয়টাতে তাদের কনসার্ন এটা আইনি এবং আদালতের বিষয়। আর এরপর থেকেই আপনারা দেখছিলেন যে হাসনাত আমাদের সেনাপ্রধান সম্পর্কে বা সেনাবাহিনী সম্পর্কে একটা স্টেটাস দিয়েছিল, রিফাইন্ড আওয়ামী লীগ ইস্যুটা সামনে এসেছিল। এর মাঝখানে গেল কয়েকদিন যাবত আওয়ামী লীগের ঝটিকা মিছিল বাড়তে শুরু করছে, আর মিছিলের যে সাইজ সেটাও বড় হইতে শুরু করছে। এর মাঝখানে বিভিন্ন জন বিভিন্ন স্টেটাস দিচ্ছে, আর হাসনাতের সর্বশেষ একটা স্টেটাস ছিল বিপ্লব ব্যাহত হলে জীবন দিয়ে এর পরিণতি ভোগ করতে হবে, এটাই বাস্তব। তো এই যখন প্রেক্ষাপট, সরকারে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা আমাদের ডক্টর আসিফ নজরুল ইসলাম, যার হাতে আইন মন্ত্রণালয় কানেক্টেড, তিনি আসলে কি ভাবছেন? তবে এই অন্তর্বর্তী সরকার আসার পরপর আপনাদের খেয়াল থাকার কথা যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ইস্যুতে আমাদের ডক্টর আসিফ নজরুল ইসলামকে একটা প্রশ্ন করা হয়েছিল। তো তিনি বলছেন যে তিনি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ চান না, তবে যারা অপরাধ করেছেন, অন্যায় করেছেন, তাদের বিচার এটা করা জরুরি। তো এই যখন অবস্থা, এর মাঝখানে বিএনপি নির্বাচনের জন্য সর্বোচ্চ লেভেলে মাঠে নামছে। ইভেন আগামী ডিসেম্বরের মধ্যে যে কোনো মূল্যে এই নির্বাচনকে তারা সংগঠিত করতে চায়। তো এর মাঝখানে এখন পর্যন্ত যেহেতু দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, তার মানে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ নিতে যাচ্ছে। কেউ কেউ বলছেন যে বিষয়টা এই লেভেলে আছে, নিষিদ্ধ যেহেতু হয়নি, তারা নির্বাচনের সময় মাঠে নামবে, এটাই বাস্তবতা। তো এই বাস্তবতাকে আরেকবার যাচাই বাছাই করার জন্য আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ইস্যু নিয়ে ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যারের কাছে প্রশ্ন ছিল যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবেন কিনা। তিনি যেইভাবে ঘুরাইয়া প্যাচে অ্যান্সার দিচ্ছেন, অর্থটা এরকমই, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, তবে যারা অপরাধী আছেন তাদের বিচারের জায়গাটা আলাদা। সম্প্রতি রাজধানীর হেয়ার রোডে তার যে সরকারি বাসভবন আছে, সেখানে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম দৈনিক যুগান্তরে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। তিনি সেখানে বলছেন যে আগামী ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না, এখনো অনেক সময় বাকি আছে। এই সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া এবং জনমতের আরো সুস্পষ্ট প্রকাশ আমরা দেখতে পারবো। এটার মধ্য দিয়ে এই ব্যাপারটা নির্ধারিত হবে। সুস্পষ্ট কোনো বক্তব্য নাই। এখন জনমত মানে কি? এই দেশে জনমত বলতে শব্দ যার যার দলের পক্ষে যে মত দিচ্ছে সেটা ওই দলীয় জনমত, এর বাইরে কিন্তু জনমত নাই। আমরা বলি আর কি যে 18 কোটি 20 কোটি জনগণ, এনসিপি যেমন বলে দেশের জনগণ আমাদের সাথে, বিএনপি বলে আমাদের সাথে, সরকার বলে আমাদের সাথে, একসময় আওয়ামী লীগ বলতো জনগণ আমাদের সাথে। তিনি আরো বলছেন যে নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো আনুষ্ঠানিক এজেন্ডায় আসেনি। ক্লিয়ার? নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলবে এরকম আলোচনাটাই এখনো এজেন্ডাই হয় নাই, ওইভাবে আলোচনা হয়নি। তবে বিচারিক প্রক্রিয়া আছে, জনমত আছে, সেগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হবে। বাট ইটস এ ভেরি টাফ ডিসিশন। আইন উপদেষ্টার বক্তব্য, প্রধান উপদেষ্টা যেই নির্বাচনের টাইমলাইন দিয়েছেন, এর কোনো রকম ব্যত্যয় হবে না। তো সামনে কি কি চ্যালেঞ্জ, এখানে অনেক কিছু তিনি বলেছেন, এর বাইরে অনেক আলোচনার মধ্যে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অথবা আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বাদ দেওয়া, এ নিয়ে আমরা প্রধান উপদেষ্টার বক্তব্য শুনলাম, আইন উপদেষ্টার বক্তব্য শুনলাম, বাকি উপদেষ্টাদের এজেন্ডা এটা আসতেছে না, এটাও শুনলাম। তো সবকিছু মিলিয়ে যেটা মনে হচ্ছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। রাজনীতির মাঠ আর ফুটবল খেলার মধ্যে খুব একটা ডিফারেন্স দেখি না ভাইজান। দেখেন, একটা ফুটবল খেলায় একটা বল নিয়ে বিভিন্ন দলের, মানে দুই দলের 22 জন একবার ওইখানে যাচ্ছে, একবার এখানে যাচ্ছে, একবার ওইখানে যাচ্ছে। আমাদের রাজনীতি অবস্থাটা অলরেডি এরকমই। এই মানে নির্বাচনের ফুটবল নিয়ে, ফুটবল একবার বিএনপির মাঠে, ফুটবল একবার এনসিপির মাঠে, ফুটবল একবার জামাত ইসলামের মাঠে, ফুটবল একবার জনগণের মাঠে। সবাই এখন যার যার পায়ে ফুটবলটা রাখতে চাচ্ছে, মানে সবাই শক্তি প্রদর্শন করতে যাচ্ছে, আমরাই সেরা, আমরাই এবার আসবো, আমরাই সরকার গঠন করব। এই জিনিসটা রাজনীতিতে সারা জীবনই আমরা দেখে আসছি। আমাদের রাজনীতিতে বিগত 3-4 দিনের প্রেক্ষাপট যদি আপনারা বিবেচনা করেন বা আলোচনা করেন, তাহলে দেখতে পাবেন যে এই ফুটবলটা একজনের মাঠে যাচ্ছে। কদিন আগে ছিল বিএনপির মাঠে, তারপর বিএনপি কিছু কথাবার্তার জন্য চলে গেছে সরকারের কাছে, আবার সরকার থেকে আবার চলে যাচ্ছে জামাতের কাছে, জামাত আবার যখন বিএনপির সাথে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করলো তখন বলটা আবার তাদের কাছে। আর এনসিপি পিছনে পিছনে দৌড়াচ্ছে। অনেকে ভাবছেন, বলছেন এনসিপি তো বলই পাচ্ছে না। এনসিপি কোথায়? এনসিপি তো মাঠে হা করে দাঁড়িয়ে আছে, তাদের কোনো সংবাদ নেই, তারা এখন ওইভাবে মিডিয়াতে আসছে না, তাদের লোকজন কোনো কথা বলছে না, ইত্যাদি ইত্যাদি। আসলেও কি তাই? আসলে কি এনসিপি চুপসে গেছে? না, আমার মনে হয় না। কারণ কি জানেন, এনসিপি অ্যাকচুয়ালি একটা প্রিন্সিপালে চলছে। এনসিপি তার নিজের দলকে গঠন করছে। অন্যান্য দলগুলোর কথাগুলো যদি আপনারা ধরেন, যেমন বিএনপি একটা সংগঠিত দল, অনেক কর্মী, অনেক নেতা তাদের আছে। এনসিপি একটা নব্য ভূমিষ্ঠ একটি সন্তান, তাকে এখন বড় করতে হবে। এর জন্য এনসিপি আছে, তার পিছনে সেই সন্তানকে লালন পালন করছে, সেই সন্তানটাকে বড় করে তুলছে, তাকে দেখার জন্য আরও মানুষজন জোগাড় করছে, তাকে দেখভাল করার জন্য আরও কিছু কর্মী জোগাড় করছে। এর জন্য এনসিপি ইদানিং একটু পিছনে পড়ে আছে। আপনাদের ভাষণে যারা বলছেন এনসিপির তো কোনো খবরই নাই, ওরা বোধহয় হাওয়া হয়ে গেছে, তারা ভুল বলছেন বা তারা মানে বোকার স্বর্গে বাস করছে। একটা দল যখন তারা করেছে, তখন আপনাদের ভেবে নেওয়া উচিত বা জেনে নেওয়া উচিত, এই দলটা যেহেতু তারা করেছে, সেহেতু তারা আটঘাট বেঁধেই নেমেছে এবং তারা তাদের কাজ করছে। এখানে এনসিপি সম্পর্কে অনেকেই অনেক কথা বলছেন, এনসিপির কিছু ভুল ক্রিয়াকর্মকে নিয়ে অনেকে সমালোচনা করছেন, করাটাই স্বাভাবিক। যেমনটি সার্ভিসের সেই গাড়ির বহর, যেমনটি আপনার ওই রূপায়ণ টাওয়ারে তাদের ফ্ল্যাটে সেইগুলো অফিস করা, এগুলো নিয়ে সমালোচনা চলছে। এবং এই সমালোচনাগুলোকে সামাল দেওয়ার জন্য মানে যারা এই সমস্ত সমালোচনার উৎপত্তি করছেন, তাদেরকে শাস্তি দিচ্ছে
দিচ্ছেন। যেমনটি বিএনপি যারা বিভিন্ন জায়গায় টেম্পো দখল, মারামারি, এই করা ওই করা করছে, তারেক রহমান সাহেব সবাইকে শাস্তি দিচ্ছে, দল থেকে বের করে দিচ্ছেন। তারপরে কুলিয়ে উঠতে পারছেন না, কারণ তাদের দলটা খুব বড়। এনসিপি কিন্তু খুব একটা বড় দল নয় বন্ধুরা, তারা দেখতে পাচ্ছে কে কোথায় কি করছে। সেই হিসাবে দেখুন লেটেস্ট নিউজ, যেটা আপনারা হয়তো অনেকে দেখেছেন বা অনেকে দেখেননি, আমি একটু আপনাদেরকে বলে শোনাই। এনসিপি থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি। গাজী সালাউদ্দিন তানভীরকে আপনারা সবাই চিনেন, সে মোটামুটি একটু আপার লেভেলের নেতা। এটা কি লিখেছে পত্রিকা, লিখেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার দলটির আরেক যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেউদ্দিন সিফাতের সই করা এক চিঠিতে তথ্য জানানো হয়েছে। আমি এই খবরটা এই জন্য দিলাম যে এনসিপি কিন্তু বসে নেই। তাদের দলে যদি কেউ কোনো অন্যায় করে থাকে, তাদের দলে যদি কেউ কোনো অন্যায় করে, আপনারা যারা এনসিপিকে পছন্দ করেন না বা যারা এনসিপিকে পছন্দ করেন, আপনারা যদি আপনাদের এলাকায় এই ধরনের কোনো কিছু অনার সৃষ্টি দেখতে পান, এই ধরনের কোনো কিছু বৈষম্যমূলক আচরণ দেখতে পান, অবভিয়াসলি আপনারা সেন্টারে জানাবেন বা আপনারা লোকালে জানাবেন। সবার বিচার এনসিপি করবে, কারণ এনসিপি এমন একটা দল, এই বিচার করার জন্য, এই সংস্কৃতিকে নষ্ট করার জন্য তারা এখানে এসছে। এখন তারাই যদি বিভিন্ন কারণে সমালোচিত হয়, তাহলে তাদের ভবিষ্যৎ অন্ধকার। সেই ব্যাপারটা তারা খেয়াল করছে, তারা দল গঠন করছে। সুতরাং কেউ বলবেন না এনসিপি হারিয়ে গেছে। এবার আসি আরেকটা মজার প্রসঙ্গে। আপনারা অনেকে হয়তো দেখেছেন বন্ধুরা, গত 2-1 দিন আগে বোধহয় ঘটনাটা ঘটেছে লন্ডনের হোটেল, অনেক বড় শহর লন্ডন, আপনারা জানেন। তো ওখানে মধ্যে কি একটা জায়গার নাম দেখলাম, ওই জায়গায় একটা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদক লন্ডন শাখার, তার ছেলের বিয়ে। ওনারা হয়তো অনেক পয়সাওয়ালা মানুষ, ইন্টারকন্টিনেন্টালে বিয়ে দিচ্ছেন, অনেকদিন যাবত লন্ডনে আছেন এবং ওনারা ব্যবসা বাণিজ্য করেন। আমি দেখেছি লন্ডনে প্রচুর প্রচুর ধনাঢ্য বাঙালি আছে, যাদেরকে মানে আমরা নর্মালি দেখলে বুঝবো না উনি কত টাকার মালিক। তাদের সে আলিশান বাড়ি, আলিশান গাড়ি, আলিশান জীবনযাপন। এমন প্রচুর লন্ডনে আছেন বাংলাদেশি, যারা কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে। একটা দলকে তারা শুধুমাত্র সাপোর্ট করে, তারা কোনো কিছু পাবার আশায় করে বলে আমার মনে হয় না। 2-1 জন অবশ্য করে, কারণ আমরা দেখেছি বিদেশে থাকে, পার্টি করে, তারপরে সরকার যখন গঠিত হয় বিভিন্ন রকম সুবিধা অসুবিধা ওরা দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।